আচ্ছা, তো এটা হচ্ছে সিরিজের লেকচার নাম্বার 1। তো মেনলি আমরা ইন্ট্রোডাকশন এবং ডেফিনেশন নিয়ে আলোচনা করব সিরিজের। কিন্তু সেই ডেফিনেশনটা দেওয়ার আগে আমরা একটা জিনিস মনে করে নিতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে ম্যাগনেটের রিপালসিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট্রাকটিভ পাওয়ার আছে। আমার এই ভিডিওটার পারপাস হচ্ছে অ্যাট্রাকটিভ পাওয়ারকে কাজে লাগিয়ে কি করে সিরিজের ডেফিনেশন তৈরি করা যায় সেটা দেখা। আদৌ কি সেটা সম্ভব সেটা আমরা একসাথে দেখব। তার আগে আমি বলি যে সিরিজের যে ডেফিনেশনটা সেটা এলো কি করে, এইটাই কিন্তু আমাদের এই ভিডিওটার মেন পারপাস। যে আদৌ কি ডেফিনেশনটা আগে থেকে এক্সিস্ট করতো, নাকি আমরা তৈরি করেছি, নাকি এইটা হয়তো ইউনিভার্সের প্রথম থেকেই ছিল সব কিছুর সাথে মিশে, যেরকমভাবে বাকি জিনিস ছিল পিওর ম্যাথামেটিক্সের। দেখা যাক। তো আমাদের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক ম্যাগনেটিজম উইথ রিয়েল সিরিজ। আচ্ছা, তো আমাদের হাতে রয়েছে একটা বার ম্যাগনেট। আমরা সেই বার ম্যাগনেটটাকে এক্স অ্যাক্সিস বরাবর P2 পজিশনে রাখছি এবং একটা আয়রন বলকে আমরা P1 পজিশনে রাখছি এবং আমরা বলছি যে এই আয়রন বলটা এই ম্যাগনেটটার দ্বারা অ্যাট্রাক্টেড। বেশ, এবং এই ম্যাগনেটটাকে আমরা কিছুর সাহায্যে, চেন টেন কিছু হোক, তার সাহায্যে একটা গাড়ি কিংবা হিউম্যান বিং কারোর সাথে একটা অ্যাটাচ করছি, যেটা এই ম্যাগনেটটাকে ক্রমশ ইনক্রিজিং এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে যাচ্ছে। বেশ, তাহলে আমরা বলতে পারি যেহেতু এইটা এটাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ভেলোসিটি অ্যাটেন্ড করছে। সাপোজ ভি ম্যাগনেট, আমরা সেটাকে বলছি ভেলোসিটি অফ দ্য ম্যাগনেট। বেশ, এখন এটা যেহেতু এটার দ্বারা অ্যাট্রাক্টেড, তাহলে এটাও একটা ভেলোসিটি অ্যাটেন্ড করবে। সাপোজ আমি বলছি ভি আয়রন, এই আয়রন বলটার ভেলোসিটি। আচ্ছা, এখন যেহেতু এই P1 পজিশনে এই বলটা আছে এবং এই ম্যাগনেটটা এটাকে অ্যাট্রাক্ট করছে, তাহলে আমরা বলতে পারি এই বলটা এই P2 দিকে ক্রমশ এগোবে, অর্থাৎ একটা লিনিয়ার মোশন পাবে। বেশ, তাহলে যদি এই P1 থেকে P2 ডিস্টেন্সটা সাপোজ হয় S1, তাহলে আমরা বলতে পারি S ইকুয়ালস টু VT ফর্মুলা, যেটা একদম নিউটনিয়ান মেকানিক্সের বিগিনিং এর ফর্মুলা, সেটাকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি S1 ইকুয়ালস টু, এই ডিস্টেন্সটা কভার করতে যদি টাইম লাগে T1, তাহলে আমরা বলবো এখন এটার স্পিড রয়েছে V আয়রন, তাহলে আমরা S1 ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে V আয়রন ইনটু T1। বেশ, এই T1 টাইম লেগেছে এই P1 থেকে P2 যেতে এবং ভেলোসিটিটা হচ্ছে V আয়রন, তাহলে আমরা এই ডিসটেন্সটা বলতে পারি S1 ইকুয়ালস টু ভেলোসিটি ইনটু টাইম V আয়রন ইনটু T1। বেশ, এখন এই যে আয়রন বলটা এই P2 পজিশনে পৌঁছালো, এবার P2 পজিশনে পৌঁছাতে এই যে T1 টাইমটা লেগে ততক্ষণে কিন্তু বার ম্যাগনেটটাও আর একটু এগিয়ে গেছে। সাপোজ আমি বলছি সেটা এগিয়ে গেছে P3 এই পজিশনে, এটা নতুন পজিশন হচ্ছে P3। তাহলে এই T1 টাইমের মধ্যে P2 থেকে P3 তে চলে গেছে বার ম্যাগনেটটা ডিউ টু দিস। তাহলে আমরা বলতে পারি যে নতুন পজিশন এই ডিসটেন্সটা সাপোজ যদি হয় S2, তাহলে S2 ইকুয়ালস টু V ম্যাগনেট অফ T1। আচ্ছা, তাহলে এই T1 টাইমের মধ্যেই নতুন ডিসটেন্স কভার করলো ম্যাগনেটটা S2, যেটা ইকুয়ালস টু আলটিমেটলি V ম্যাগনেট ইনটু T1, S ইকুয়ালস টু VT ফর্মুলা থেকে। বেশ, এখন এই যে নতুন পজিশনে গেল ম্যাগনেটটা, তাহলে আয়রন বলটা রয়েছে এখানে, ম্যাগনেটটা পৌঁছেছে এখানে, তাহলে এই আয়রন বলটা এখনো ম্যাগনেটটার দ্বারা অ্যাট্রাক্টেড, তাহলে এইটা এখনো এর দিকে এগিয়ে যাবে। তাহলে এই সেম ডিসটেন্স S2 কভার করতে এই V আয়রনটা সাপোজ লেগেছে, এই আয়রন বলটা সাপোজ লেগেছে T2 টাইম, তাহলে আমরা বলতে পারি S2 ইকুয়ালস টু V আয়রন ইনটু T2। বেশ, এখন যখন এই T2 টাইমের মধ্যে এই আয়রন বলটা এই ম্যাগনেটের এই নতুন পজিশন P3 কে অ্যাটেন্ড করেছে, ততক্ষণে ম্যাগনেটটা আবার আরেকটু এগিয়ে গিয়ে নতুন পজিশন P4 তৈরি করেছে। আমরা তাহলে বলতে পারি এই নতুন পজিশন P4 এ যদি ডিসটেন্সটা হয় S3, তাহলে আমরা বলতে পারি S3 ইকুয়ালস টু V ম্যাগনেট ইনটু T2, কারণ এই T2 টাইমের মধ্যে এটা আরেকটু এগিয়ে গেছে। বেশ, যাই হোক, আরেকটু এগোনোর জায়গার আমরা একটা নতুন আইডিয়া এখান থেকে নিয়ে আসবো। আমরা বলতে পারি এই দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করে যে V ম্যাগনেট T1 ইকুয়ালস টু V আয়রন T2, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা বেসিক্যালি পেলাম হচ্ছে T2 ইকুয়ালস টু V ম্যাগনেট বাই V আয়রন, V ম্যাগনেট বাই V আয়রন ইনটু T1, রাইট? বেশ, এই দুটোকে কম্পেয়ার করে এটা পেলাম। আবার এই যে S3 ডিসটেন্সটা কভার হলো কার দ্বারা? V ম্যাগনেটটার দ্বারা, মানে ম্যাগনেটটার ভেলোসিটি V এর দ্বারা, কোন সময়ের মধ্যে? T2। এখন মনে রাখতে হবে এই সেম S3 ডিসটেন্স আবার আয়রন বলটা ম্যাগনেটের অ্যাট্রাকশনের জন্য এগিয়ে যাবে, কিন্তু তার জন্য সাপোজ টাইম লেগেছে T3 V আয়রন। তাহলে আবার আমরা এই রিলেশনটাকেও কাজে লাগিয়ে আমরা পেতে পারি যে T3 ইকুয়ালস টু V ম্যাগনেট বাই V আয়রন
ইন্টু T2। এখন T2 আমরা জানি হচ্ছে V ম্যাগনেট বাই V আয়রন T1, তাহলে আমরা বলতে পারি যে V ম্যাগনেট বাই V আয়রন হোল স্কোয়ার, কারণ এই T2 এর ভ্যালুটা হচ্ছে এটা ইন্টু দিস, আর এটা একটা ছিল, তাহলে এটা আর এটা হচ্ছে এটার হোল স্কোয়ার ইন্টু T1, আমরা এটা বলতে পারি। আমি এটাকে নাম দিচ্ছি এটা ক্যাপিটাল V স্কোয়ার T1, আর এটা হচ্ছে ক্যাপিটাল V T1। বেশ, আচ্ছা, তাহলে এইরকম ভাবে কনস্ট্যান্টলি চলতে থাকবে ব্যাপারটা। বেশ, তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা রিলেশন নতুন একটা পাবো। সেই কি রিলেশনটা? সেটা হচ্ছে T1 সময় তো T1 ডিস্টেন্সই গেছে, T1 টাইমই লেগেছে, কিন্তু যখন T2 মানে আমরা বলতে পারি যখন এইটা 1 এর থেকে বেশি, দ্যাট ইজ TI, তখন এটা সময় লেগেছে হচ্ছে V3 এর জন্য আমরা পেয়েছি, T3 এর জন্য আমরা পেয়েছি V টু দি পাওয়ার 2 T1, T2 এর জন্য আমরা পেয়েছি V টু দি পাওয়ার 1 T1। তাহলে আমরা বলতে পারি TI ইকুয়ালস টু T1 V টু দি পাওয়ার I মাইনাস 1। এক্স্যাক্টলি, কারণ এখানে যখন 3 তখন V টু দি পাওয়ার 2, এখানে যখন 2 তখন V টু দি পাওয়ার 1। বেশ, তাহলে আমরা বলতে পারি TI ইকুয়ালস টু T1 V টু দি পাওয়ার I মাইনাস 1। এবং এইটাকে আমরা যদি সিকোয়েন্সের আকারে লিখি তাহলে আমরা পাবো একটা TN, একটা টাইম ইন্টারভাল গুলো সিকোয়েন্স, যেটা TN টা ডিফাইন্ড হচ্ছে T1 V টু দি পাওয়ার N মাইনাস 1 এর দ্বারা। বেশ, এখন যদি প্রশ্ন আসে যে কতটা সময় লাগবে এই আয়রন বলটাকে ম্যাগনেটটা রিচ করার জন্য, তাহলে আমরা এই জিনিসটাকে লিখবো এভাবে যে T1 প্লাস T2, কারণ যত সময় লাগে সেই সময়গুলোকে আস্তে আস্তে আমরা অ্যাড করবো, তাহলে T1 প্লাস T2 প্লাস T3 প্লাস ডট 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 এরকম ভাবে যতক্ষণ না পৌঁছাবে সেই সময় অবধি। এখন এটা কি আদৌ পৌঁছাবে সেই প্রশ্নটা একটু পরে আসছে। বেশ, T1 কত? T1টা T1ই, T2 কত? T2টা এই সিকোয়েন্স ওয়াইজ এইটা আলটিমেটলি T1V। এবার T3টা কত? T3টা হচ্ছে T1V স্কোয়ার, এভাবে কনস্ট্যান্টলি চলতে থাকবে। বেশ, এখন তাহলে আমরা বলতে পারি যে এই যে T1 প্লাস T2 প্লাস T3 এই প্রসেসটা নেভার এন্ডিং। কেন? যদি আমি ধরে নিই যে এই যে স্পিডে এইটাকে টানছে এই কোনো একটা হিউম্যান বিং বা কেউ একজন, যে এই বার ম্যাগনেটটাকে এই ভেলোসিটিতে কনস্ট্যান্টলি টেনে নিয়ে যাচ্ছে, সাপোজ আমরা জানি ভালো করেই যে ভি ম্যাগনেট, এই যে ভেলোসিটি অফ দ্য ম্যাগনেট, এটা অফকোর্স আমরা বলতে পারি যে লেস দ্যান ভি আয়রন। এই জন্য আদারওয়াইজ যদি এটা ভি ম্যাগনেটটা গ্রেটার দ্যান ভি আয়রন হয়, তাহলে কিন্তু একটা সময় আসবে যখন এইটা ছাড়িয়ে বেরিয়ে যাবে এবং এইটা কোনো অ্যাট্রাকশন ফোর্সের মানে ম্যাগনেটিক ফিল্ড অফ ফোর্সের মধ্যে আর থাকবে না। তাহলে যেহেতু এটা ম্যাগনেটের ফিল্ড অফ ফোর্সে থাকবে না, ফলে এটা তাহলে অ্যাট্রাক্টিভ হবে না। ফলে আমরা ভেলোসিটিটাকে এমন ভাবেই নিচ্ছি যাতে এই ম্যাগনেটটা কনস্ট্যান্টলি এগিয়ে যায়, এটা একে ছুতে না পারে, কিন্তু এর ভেলোসিটিকে ছাড়িয়ে না যায়। কারণ যদি এই ভেলোসিটিটা এর ভেলোসিটি ছাড়িয়ে যায় তাহলে আলটিমেটলি টাচ করে যাবে আর এবং একসাথে জুড়ে যাবে এবং একসাথেই চলতে থাকবে, কিন্তু আমরা সেটা চাইছি না। তাই এর ভেলোসিটিটাকে আমরা একটু কম রাখছি, এর ভেলোসিটিটা কম্পারেটিভলি একটু বেশিই থাকবে যাতে এই অ্যাট্রাকশনটা চলে যায়, কিন্তু এমন ভাবে আমরা ভেলোসিটিটাকে রাখবো যাতে এই প্রসেসটা কনস্ট্যান্টলি ক্যারি অন হয়। বেশ, তাহলে আমরা বলতে পারছি যে কতটা সময় লাগবে। সময়টা হচ্ছে T1 প্লাস T2 প্লাস T3, এরকম যত সময় লাগতে পারে লাগতেই থাকবে। তাহলে আমরা করছি কি ইনফাইনাইট টাইম অ্যাড করছি। কাকে? এই সিকোয়েন্সটাকে। তাহলে একটা সিকোয়েন্সকে যদি আমরা ইনফাইনাইট টাইম অ্যাড করি, যেখানে n হচ্ছে 1 থেকে ইনফিনিটি, তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফাইনাইট সিরিজ। এক্স্যাক্টলি, তাহলে আমরা এইখানে পৌঁছে গেলাম ডেফিনেশন অফ দ্য সিরিজে। কি? যদি কোনো একটা সিকোয়েন্স, এটা যে Tn একটা সিকোয়েন্স, যেটা Tnটা ডিফাইন্ড হচ্ছে T1 V টু দি পাওয়ার n-1 এর দ্বারা, তাহলে এই Tn সিকোয়েন্স একটা সিকোয়েন্স অফকোর্স ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল লাইনে ম্যাপিং, ফলে সিকোয়েন্স গুলো ইনফাইনাইটলি মেনি ইমেজেস দেবে। ফলে সিকোয়েন্সের আমি বলতে পারি যে প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল ভ্যালুর সাম, প্রত্যেকটা সিকোয়েন্সিয়াল ভ্যালুটা আপ টু ইনফিনিটি যেটা দেয় সেটাকে আমরা বলি সিরিজ। সেটাকেই আমরা বলি সিরিজ, ইনফাইনাইট সিরিজ। বেশ, এইভাবে আমরা ম্যাগনেটিজমকে কাজে লাগিয়ে আমরা সিরিজের ডেফিনেশন তুলতে পারি। তো বিভিন্ন ভাবে ডেফিনেশনটাকে অনেকে অনেকভাবে এস্টাবলিশ করে, কিন্তু বোঝাই যাচ্ছে যে এই আইডিয়াটা আমরা হিউম্যান বিংরা প্রথম থেকেই জানতাম, যে মানে যখন থেকে শিখতে শুরু করেছি যে T1 প্লাস T2 প্লাস T3 গুলোকে অ্যাড করতে হয়, কিন্তু এই অ্যাডের ব্যাপারটা, এই যে পৌঁছানোর ব্যাপারটা কিন্তু প্রথম থেকেই ছিল।
আমরা শিখেছি তাই আমরা এখন বলতে পারছি, কিন্তু আমাদের শেখার আগে থেকেও এই এই অ্যাট্রাকশন ফোর্সটা বা এই যে ক্রমশ কতটা টাইম লাগবে সেই অস্তিত্বটা আগে থেকেই ছিল। আর এই সিরিজের কনসেপ্টটাও অনেক আগে থেকে ছিল, আমাদের জানার আগে থেকেই। যাই হোক, তো আমরা ম্যাগনেটিজমকে কাজে লাগিয়ে আমরা সিরিজের ডেফিনেশন তৈরি করলাম। আচ্ছা, তো এটা ছিল লেকচার নাম্বার 1। আমরা লেকচার নাম্বার 2তে দেখব যে যেরকম মাদার চাইল্ড বন্ডিং হয় সেরকম সিরিজে একটা ইম্পর্টেন্ট বন্ডিং কাজ করে, এবং সেখান থেকে আমরা সিরিজের একটা নতুন আইডিয়া তৈরি করব। এবার বন্ডিংটা কাদের মধ্যে কাজ করে সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য নেক্সট ভিডিওটার। তার জন্য স্টে টিউন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অফকোর্স লাইক করো, এবং যদি বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো টপিক রিলেটেড কোনো সাজেশন কিংবা রিকোয়েস্ট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর যদি কেউ আমার ব্যাচ জয়েন করতে চাও তাহলে এই ভিডিও শেষেই পুরো ডিটেলসটা দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। বেশ, আচ্ছা, একটা ইলেকট্রোডিনামিক্সের বই পড়তে গিয়ে আমি একটা অঙ্ক করছিলাম, সেই অঙ্ক করতে গিয়ে এই আইডিয়াটা আমার মাথায় আসে। ইলেকট্রোডিনামিক্সের বইটা হচ্ছে এটা ডেভিড গ্রিফিথের, মেনলি এটা ফিজিক্স অনার্সের বই, কিন্তু ম্যাথামেটিক্স স্টুডেন্টরাও পড়তে পারে। ঠিক আছে, যাই হোক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।